আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অনেকটা আর্জেন্টিনা স্কোয়াডকে নিয়ে যে আলোচনাটা করেছি সেটা এবার ব্রাজিলের কনটেক্সটে করতে চাই। ব্রাজিলের কোপা আমেরিকার ফাইনাল স্কোয়াডটাতে আসলে পজিশন বাই পজিশন ধরে যথেষ্ট বিকল্প আছে কিনা, এখানে ওভারঅল স্কোয়াড গভীরতা কেমন। একেবারে মূল টপিকটাতে চলে আসছি, গোলকিপিং পজিশনে চলে আসছি। অ্যালিসন বেকারি ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন। এখানে এডারসনের অপশনটা না থাকা ব্রাজিলের জন্য বড় একটা লস, এই জিনিসটা অবশ্যই স্বীকার করে নেব। তবে একই সঙ্গে এই জিনিসটাও বলবো যে এখানে বেন্তো নামের যে গোলকিপারটা আছেন অ্যাথলেটিকো পারানায়ান্সের, তিনি সত্যিকার অর্থে কিন্তু ভালো ফর্মে আছেন। এমনকি মাত্র কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে যখন ডেবু করলেন, যখন দুটো ম্যাচ খেললেন, সেখানে ভালো পারফরমেন্স দিয়েছেন। বেন্তুর দিকে আলাদা রকম একটা নজর থাকবে। ব্যাপারটা এমন নয় যে ব্রাজিলের কাছে আসলে বিশ্বমানের গোলকিপার নেই। গোলকিপিং পজিশনে ব্রাজিল মোটামুটিভাবে ভালো একটা অবস্থানে আছে, এই জিনিসটা বলতে হবে। এরপর যদি ডিফেন্সে চলে আসি, আলাদা করে যদি সেন্টার ব্যাক পজিশনে চলে আসে, সেখানে কিন্তু বড় বড় নাম আছেন, যেমন রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও আছেন, গ্যাব্রিয়েল মাগালেস আছেন আর্সেনালের, অন্যদিকে প্যারিস সেন্ট জার্মের টুইলার মার্কুনোস এবং লুকাস বেরালদো আছেন। এখানে আপনি অভিজ্ঞতা এবং তারুণ্যের একটা মিশ্রণ পাবেন। মার্কুনোসের অভিজ্ঞতার পাশাপাশি বেরালদোর মতো একেবারে ইয়াং ট্যালেন্ট পাবেন। অন্যদিকে ব্রেমেরও কিন্তু আছেন, জুভেন্টাসের ডিফেন্ডারও কিন্তু স্কোয়াডে যোগ দিয়েছেন। সেন্টার ব্যাক পজিশনে খালি চোখে দেখতে গেলে যথেষ্ট পরিমাণ অপশন আছে বলে মনে হয়, তবে এখানে পারফেক্ট একটা কম্বিনেশন তৈরি করার ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন মার্কুনোসকে দেখেছি অনেকগুলো ব্রাজিলের ম্যাচে সে লেভেলে পারফর্ম না করতে অনেকবার ভুল করে বসতে ডিবক্সে, বিশেষ করে বল ক্লিয়ার করতে গেলে। অর্থাৎ এখানে আসলে বোঝাতে চাচ্ছি অপশন হয়তো বা ডরিভালের কাছে অনেক আছে, তবে ডরিভাল জুনিয়র শেষ পর্যন্ত কাদেরকে সেন্টার ব্যাক হিসেবে প্রায়োরিটি দেবেন এবং সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ সময় কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন কিনা। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছে, যদি মার্কুনোস খুব একটা বেশি নিজেকে মেলে ধরতে না পারেন, তাহলে তাকে বসিয়ে বেরালডো কিংবা গ্যাব্রিয়েলের মতো ইয়াং প্লেয়ারদের উপর নির্ভর করতে পারবেন কিনা, এটা অনেকটা কোচের ডিসিশনের উপর নির্ভর করছে। আরও একবার বলছি, সেন্টার ব্যাক পজিশনে ব্রাজিলের আসলে কম্বিনেশন তৈরি করাটা কোচের উপর অনেকটুকু নির্ভর করে। এরপর যদি আমরা ফুল ব্যাক পজিশনে চলে আসি, অর্থাৎ রাইট ব্যাক লেফট ব্যাক, এখানে ইয়ান কোতো আছেন, দানিলো আছেন। সাম্প্রতিক সময় দানিলো ভালো একটা ফর্মের মধ্যে আছেন, তারপরও রাইট ব্যাক পজিশনে কিছু না কিছু সমস্যা থাকবে। লেফট ব্যাক পজিশনে আরানা আছেন, ওয়েন্ডেল আছেন। আর একেবারে নিঃসন্দেহে বলা যায় এটা এমন একটা জায়গা যেটা ব্রাজিলকে বড় বড় টুর্নামেন্টে ভুগিয়েছে। রাইট ব্যাক এবং আলাদা করে বলতে গেলে লেফট ব্যাক পজিশনে এবার ব্রাজিলকে অনেক অনেক ভালো খেলতে হবে। কোপা আমেরিকার ফাইনালে আনহেল ডি মারিয়ার গোলটাও কিন্তু ওই লেফট ব্যাক পজিশনে একজন প্লেয়ারের ভুল থেকে এসেছিল। রেনাল লোদি লেফট ব্যাক হিসেবে খেলেছিলেন সে ম্যাচে, ওই মোমেন্টে বলটা ক্লিয়ার করতে পারেননি, ডি মারিয়া থেকে বলটা দূরে সরিয়ে রাখতে পারেননি। আমার কাছে মনে হয় ডিফেন্সে অপশন আছে, তবে ফুল ব্যাক পজিশনে অর্থাৎ রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে ব্রাজিলের উইকনেস আছে এবং এটা নিয়ে অনেক বেশি করে কাজ করা উচিত। এরপর যদি মিডফিল্ডে চলে আসি, সেখানে ব্রুনো গিমারেস এবং লুকাস পাকেতা এমন দুজন ফুটবলার যাদের সম্পর্কে আমি প্রতিটা সময় বলি যে সত্যিকার অর্থে খুবই ভালো মানের মিডফিল্ডার এবং ট্রান্সফার মার্কেটে তাদের বড় রকমের একটা ডিমান্ড আগে থেকে ছিল এবং এই সিজনের পারফরমেন্সের ডিমান্ডটা অনেকটুকু বেড়ে গিয়েছে। এর পাশাপাশি ওলফসের জোয়া গোমেস আছেন, আটালান্টার হয়ে ইউরোপা লিগ জয়ী এডারসন আছেন, আন্দ্রেস পেরেরা আছেন, ডগলাস রুইজ আছেন। তবে এত কেউ থাকার পরও এখানে একটা ক্রিয়েটিভিটির জায়গায় মিসিং পয়েন্ট বলে মনে হয়। আরও একজন ফুটবলার যিনি আরেকটু বেশি করে ক্রিয়েটিভলি গিফটেড, আরেকটু বেশি করে প্লে মেকিং করতে পারেন, এমন একটা প্রোফাইল থাকলে, যেহেতু আপ ফ্রন্টে নেইমার নেই, এটা ব্রাজিলের জন্য একটা বড় পয়েন্ট হবে। মিডফিল্ড আমার কাছে একেবারে সেরা একটা মিডফিল্ড, আমি এই জিনিসটা বলবো না। মিডফিল্ডটা আমার কাছে 50-50 ব্যালেন্স সিচুয়েশনে আছে। যদি লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেস তাদের ক্লাব ফুটবলের পারফরমেন্সটা এখানে রিপিট করতে পারেন, তাহলে এই মিডফিল্ডটাকে আপনি কোপা আমেরিকায় অনেক বেশি করে এফেক্টিভ দেখবেন এবং এই চান্সেসটা আসলে ব্রাজিলকে নিতে হবে। ফাইনাল থার্ডে ব্রাজিলের শক্তিমত্তার কোনো অভাব নেই এবং ফাইনাল থার্ডে সত্যিকার অর্থে অনেক অনেক বিকল্প আছে। যেমন আপনি যদি উইংয়ের কথা চিন্তা করেন, লেফট সাইডে যে উইংটাতে অর্থাৎ লেফট উইংয়ে যখন ভিনিসিয়াস জুনিয়র খেলবেন, তার পরিবর্তে গ্যাব্রিয়েল মার্টিনেলি খেলতে পারেন, রাইট উইংয়ে রড্রিগো খেলতে পারেন, আবার রাফিনা এই মুহূর্তে ভালো ফর্মে আছেন, আবার স্যাভিও সত্যিকার অর্থে অসাধারণ খেলেছেন, একের পর এক ড্রিবল কমপ্লিট করেছেন। অর্থাৎ উইঙ্গারদের ছড়াছড়ি আছে। ফাইনাল থার্ডে এনরিকের মতো একটা প্রোফাইল আছে। গোল স্কোরিং এর কাজগুলো যে খুব ভালো করে রড্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র মিলেও করতে পারেন, সেটা তো রিয়ালের জার্সিতে আমরা ম্যাচের পর ম্যাচ দেখেছি। সত্যিকার অর্থে ব্রাজিলের কাছে ফাইনাল থার্ডে অনেক অনেক অপশন আছে এবং ফাইনাল থার্ডে শক্তিমত্তা নিয়ে খুব বেশি ডাউট নেই। তবে এটা এবার জাতীয় দলে দেখা যাবে কিনা সেটা একমাত্র ডাউটের জায়গা। এর পাশাপাশি আরও একজন যদি নাম্বার 9 প্রলিফিক একজন গোল স্কোরার থাকতেন, যার অভিজ্ঞতা আছে, তাহলে হয়তোবা এটাকে কমপ্লিট একটা স্কোয়াড বলা যেত। এজন্য বিকল্প প্লেয়ারের যখন সুযোগ আসলো 23 জন থেকে 26 জনের, তখন আমি আশা করছিলাম যে গ্যাব্রিয়েল জেসুস কিংবা রিচার্লিসনের মধ্যে যে কোনো একজন অন্তত অভিজ্ঞতার জন্য থাকবেন। তবে ডরিভাল জুনিয়র সে পথে হাঁটেননি। সম্ভবত এবার তিনি এনরিকের উপর বড় রকমের একটা আস্থাই দেখাচ্ছেন। দেখা যাক ইয়াং ট্যালেন্ট এ প্লেয়ারটা কি করতে পারেন। ওভারঅল আমার কাছে মনে হয় ডিফেন্সে ফুলব্যাক পজিশন বড় রকমের একটা উইকনেস হতে পারে। মিডফিল্ডে অবশ্যই বেটার প্রোফাইল আছেন, তবে সেখানে একটা কম্বিনেশন তৈরি করে এবং সেখানে ল্যাক
ল্যাক অফ ক্রিয়েটিভিটি এটা একটা সমস্যা হতে পারে, না হলে মিডফিল্ডটা মোটামুটিভাবে ভালো। ফাইনাল থার্ডে অনেক সম্ভাবনা আছে। তবে ব্রাজিলের ক্ষেত্রে ঘুরে ফিরে যে কথাটা বলবো, ওই যে টিম কম্বিনেশন সেটাই মূল কিওয়ার্ড। শুধুমাত্র 2 শব্দে যদি ব্রাজিলের সম্ভাবনাকে আসলে ডিফাইন করতে হয়, তাহলে টিম কম্বিনেশন এটার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। সেটার উপর নির্ভর করবে এবার আসলে ব্রাজিল কোপা আমেরিকায় কতটুকু ভালো করতে পারবে। ধন্যবাদ সবাইকে।